হ্যাঁ, মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ওয়ালাইকুম আসসালাম। আশা করি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই তোমরা ভালো আছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সবাই সুস্থ থাকো, এটাই চাই। তাহলে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এখানে কথা বলবে না, এখানে পরিচয়টা আমরা দিয়ে নেই। শিক্ষক পরিচয় তোমাদের যাতে এটা বিশেষ ছিল না, বাদলচন্দ্র নারী অনেক সবাইকে মিউট করে দেন। কেউ কথা বলবে না, কিন্তু কেউ কথা বলবে না। মিউট করে দেন। কথা বলছো, কথা বলবে না। আচ্ছা, পাঠ পরিস্থিতিটা আমরা একটু আগে জেনে নেই। পাঠ পরিস্থিতিটা আগে জেনে নেই। সেটা হলো আজকে তোমাদের সপ্তম শ্রেণী, তোমরা অবশ্যই তাহলে তোমাদের আজকে যেটা পড়াবো বাংলাদেশের বিশ্ব পরিচয়। এটা হলো নবম অধ্যায়। নবম অধ্যায়টা হলো বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। আর পাঠ একে আছে প্রবীণ অধিকারের ধারণা ও প্রবীণদের অধিকার সমূহ। এখন যেটা তোমাদের আমরা পাঠ একে প্রবীণদের অধিকার। প্রবীণ বলতে আমরা বাংলাদেশের মানুষদের কত কি 60 মানুষদেরই আমরা প্রবীণ ধরি, কারণ সরকারি চাকরির বয়স কিন্তু 59 বছর। তাহলে 59 বছর পরে যে লোকগুলা থাকে তাদেরকেই কিন্তু আমরা কি বলি, তাদেরকেই আমরা কিন্তু প্রবীণ বলে থাকি। তাহলে এখানে এই পাঠ শেষে আমরা কিন্তু প্রবীণ অধিকার কি তা বলতে পারবো, এরপরে প্রবীণদের অধিকার সমূহ ব্যাখ্যা করতে পারবো। এই পাঠটা যদি আমরা সঠিকভাবে পড়াশোনা করি তাহলে এটা কিন্তু আমরা বলতে পারবো, এটা আমরা শিখতে পারবো। তাহলে এখন দেখো, এখানে কিছু চিত্র লক্ষ্য করতে পারছো। এই চিত্র দুটি লক্ষ্য করো। এরা অবশ্যই কি বয়স্ক নারী, তাই না? এরা বয়স্ক নারী দেখতে পাচ্ছ। আর এই ছবিটা আমরা কি দেখছি? আচ্ছা, এখানে বয়স্ক নারীদের দেখতে পাচ্ছি, আর এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ উভয়কেই দেখতে পাচ্ছি। তাহলে আমাদের চোখেই এরা দেখতে পাচ্ছি যে এরা অনেক বয়স, সবাই 60 বয়স। কেউ 60, মানে চোখের দেখায় যেটা আমরা বুঝতে পারি সেটা কি হয় 60 60-এর নিচে নয়। এখন তারা যে অধিকার করে, এরা যে অধিকারগুলো ভোগ করে, এটি হলো প্রবীণ অধিকার। তাহলে দেশের প্রবীণ নারী এবং পুরুষ, দেশের প্রবীণ নারী এবং পুরুষ যে অধিকার ভোগ করে থাকে সেটাই হলো প্রবীণ অধিকার। তাহলে এখন প্রবীণ অধিকার যদি তোমাদের প্রশ্ন করা হয় যে প্রবীণ অধিকার কাকে বলে, তাহলে অবশ্যই সেটা তোমরা বলতে পারবে। কি বলতে পারবে? যে আমাদের দেশে প্রবীণরা যে অধিকার ভোগ করে থাকে সেটাই হলো প্রবীণ অধিকার। তাহলে এই যে আমাদের দেশে কিন্তু এই যে প্রবীণরা কিন্তু অনেক অধিকার ভোগ করে থাকে, এরা কিন্তু এই যে হাতে টাকা দেখা যাচ্ছে, তাহলে এটা কি বয়স্ক ভাতা। তাহলে আমাদের দেশে কিন্তু সরকার এটা চালু করেছে, বয়স্ক ভাতা চালু করেছে। বয়স্ক ভাতা কিন্তু আমাদের দেশে চালু করেছে। তাহলে এখানেও কিন্তু এই যে দেখো, এই যে শিক্ষিত যে না, যে বয়স্ক যে লোকেরা তারা কিন্তু লেখাপড়া করছে। তাহলে এটা কি বয়স্ক শিক্ষা, এটা কিন্তু সরকার অনেক আগেই কিন্তু এটা চালু করেছে। এই কিন্তু সরকার অনেক আগেই কিন্তু এটা চালু করেছে, এই যে বয়স্ক শিক্ষা। এটা আজ থেকে প্রায় 30 বছর আগে বয়স্ক শিক্ষা গ্রামে চালু করেছে। তাহলে সেই শিক্ষা অংশ হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মুরব্বী এখানে বসে আছে। এই মুরব্বীরা এখানে লেখাপড়া শিখছে।
অর্থাৎ বয়স্করা লেখাপড়া শিখতে বলতে এরা তোমাদের মতো ওই যে ক্লাসের পাঠ্যপুস্তক এরকম পড়বে না, আর তোমাদের মতো স্কুলে যাবে না। এরা শুধু নাম দস্তখত দিতে পারে, আর একটা লেখা বড় লেখা পড়তে পারে, এরকম। এটাই কিন্তু বয়স্ক শিক্ষা। আর এটা হলো প্রবীণদের অধিকার। এটা বয়স্ক শিক্ষা, এটা অধিকার। এখন প্রবীণ অধিকারের ধারণা ও প্রবীণদের অধিকার সমূহ কি কি, এই বিষয়ে আমরা এখন আলোকপাত করবো। তাহলে এই যে আমরা প্রবীণ কাদের বলবো আমরা, এই 60+ বয়স, আমাদের দেশে সাধারণত 60 বয়সের মানুষদের প্রবীণ বলে গণ্য করা হয়। তাহলে এই একজন নারী দেখা যাচ্ছে, একজন পুরুষ দেখা যাচ্ছে, একজন নারী একজন পুরুষ দেখা যাচ্ছে। তাহলে এই নারী পুরুষ এরা অবশ্যই 60 আমাদের কাছে মনে হচ্ছে 60 বয়স, তাহলে এরা আমাদের কাছে প্রবীণ। এরা আমাদের কাছে প্রবীণ। এখন কারণ এই বয়সের পর মানুষ দৈনন্দিন জীবিকা উপার্জনের কাজ থেকে অবসর নেয়। ফজলে রাব্বি কথা বলো না। না স্যার, কথা বলতেছি না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের দেশে 60 বয়সের মানুষদের আমরা প্রবীণ বলবো, আর এই বয়সের পর মানুষ দৈনন্দিন উপার্জনের কাজ থেকে অবসর নেয়, অর্থাৎ 59 বছরে পর থেকে অবসর নেয় সাধারণত। তবে এখন এই যে 59 বছরে অবসর নেয়, তবে এইখানে একটু ব্যতিক্রম আছে। আমরা একটু দেখে নিই কি ব্যতিক্রম। বাংলাদেশে সরকারি চাকরি থেকে অবসরের বয়স 59 বছর। এবার তবে বিচারকদের জন্য 65 বছর। এই যে বিচারক আছেন, এদের পোশাকে বলা যাচ্ছে যে এরা কোট টাই পরা, এবং এরা সাদা এখানে টাইয়ের মতো এখানে গলায় থাকে, যেটা দুটো পার্ট, আর এরা কোট পরা। তাহলে এদের মানে এদের যে পোশাক, এতে বোঝা যাচ্ছে যে এরা আইনজীবী। তাহলে এই আইনজীবী, এদের বিচারপতি, অর্থাৎ আইনজীবী বিচারপতি, এদের বয়স 67 বছর। আর বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কোনো পেশাজীবীদের জন্য এটা 60 বছর করেছে। এরা বিশ্ববিদ্যালয় শিক্ষক, এরপরে অন্য পেশায় জড়িত অনেক জায়গা আছে যেখানে 65 বছর করা হয়। যেমন এই যে কয়েকদিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল মারা গেলেন, প্রধান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যে মারা গেলেন, তিনি কিন্তু 60 করেছিলেন। অর্থাৎ সেই বয়সগুলো কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে 65 বছর বয়স করে, এবং সাধারণত সরকারি চাকরি 59 বছর বয়স। এছাড়াও কিন্তু আবার এক্সটেনশন করে, যেমন এই যে ওয়াসার এমডি কে যে 3বার তাকে আবার নিয়োগ দেওয়া হলো, তাহলে সে 59 বছর চাকরি করে কিন্তু অবসরে গিয়েছে। তারপর সরকার মনে করেছে যে একে দিয়া যদি এই ডিপার্টমেন্ট একে দেওয়া হয় তাহলে এটা ভালো করবে, তখন আবার সরকার এনে তাকে সেখানে বসিয়েছে। তাহলে সেখানে কিন্তু বয়সের কোনো বাধা নয়, সেটা কিন্তু বয়সের বাধা নয়। এরকম করতে পারে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যদি সরকারি চাকরি থেকে অবসরও যায়, তারপর যদি তাদের কাজের উপযুক্ত পেতে পারে, তাহলে সরকার কিন্তু এদের কি করে, আবার পুনর্নিয়োগ দেয়। তবে সেটা কিন্তু বয়সের কোনো বাধা নয়। এদের কাজের অভিজ্ঞতার জন্য একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়, সেই ডিপার্টমেন্ট তারা সুষ্ঠুভাবে পরিচালনা করে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা তো শিক্ষা ব্যবস্থায় আছি, আমাদের এই শিক্ষার কথাই বলি। সেখানে সাধন স্যার আছেন, তিনি আগেই অবসর গ্রহণে গিয়েছেন। তারপরে সরকারি কাজকর্ম করার জন্য তাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ। এটাকে বলে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ। সে আবার এত বছর চাকরি করবে এরকম না, তাকে 2 বছর অথবা 3 বছর অথবা 1 বছরের জন্য এরকম নিয়োগ দিয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে বয়সের কোনো বাধা নাই, অবসর গেলেও তাকে এরকম দিতে পারে। তাহলে এখন এই যে জিনিসটা, এটা থেকে আমরা কি বুঝলাম, যে বাংলাদেশের 60+ যে 60 বছর প্লাস বয়সের মানুষদের আমরা প্রবীণ বলে থাকি। আর আমাদের সরকারি চাকরির বয়স 59 বছর হলেই অবসরে যায়। তবে যারা বিচারপতি আছেন তাদের 67 বছর অবসরের বয়স। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, এখানে তাদের বয়স 65 বছর। এছাড়া শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, আরো অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে
বয়সের সীমা 65 বছর করা হয়ে থাকে। তাহলে এখন আমরা এটা যে শিখতে পারলাম বাংলাদেশের প্রবীণ কারা আর কি। তাহলে এখন তোমরা একটা একক কাজ করবে, তোমাদের সময় 5 মিনিট। এখন প্রবীণ অধিকার কাকে বলে এটা তোমরা লিখে দিবে। আর একটা প্রশ্ন, আর 2 নম্বর প্রশ্ন হলো বিশ্বের উন্নত দেশগুলোতে বিশ্বের উন্নত দেশগুলোতে কত বছর বয়স পর্যন্ত একজন মানুষকে প্রবীণ বা সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হয়? আচ্ছা, ইসে আতিক 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 বলো, প্রবীণ অধিকার কাকে বলে? আতিকুল, প্রথম তো আসলাম, পারবো না। আচ্ছা আমি এটা তোমাকে কিন্তু প্রথমেই বলেছিলাম, এই যে দেখো ইসে প্রবীণদের প্রথম থেকে এখানে বলেছিলাম যে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই প্রবীণরা যে অধিকার ভোগ করে, এটা কি প্রবীণরা, এই প্রবীণরা যে অধিকার ভোগ করে থাকে সেটি হলো প্রবীণ অধিকার। প্রবীণ অধিকার। ভেরি গুড। ফজলে রাব্বি বলো যে বিশ্বের উন্নত দেশগুলোতে কত বছর যে অধিকার ভোগ স্যার। করে স্যার আমি বলি। হ্যাঁ বলো, ঠিক আছে, থ্যাংক ইউ, বলো। স্যার 60 থেকে 65। 60 বা 65 বছরের পর। হ্যাঁ 60 বা 65 বছরের পর সেইটাকে আমরা প্রবীণ বলবো, তাই না? আর এটাকে জি স্যার। সিনিয়র সিটিজেন। থ্যাংক ইউ। তাহলে এটা তোমাদের সুন্দর, সবাই বুঝতে পেরেছো কিনা বলো? কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু কোনো প্রশ্ন জি স্যার। প্রশ্ন থাকলে কিন্তু এই যে প্রবীণ অধিকার কাকে বলে এটা যদি কেউ বুঝতে না পারো তোমরা কিন্তু প্রশ্ন করবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। স্যার, হ্যাঁ বলো। এই যে স্যার আমাদের দেশে সাধারণত শ্বাসরোধ বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়। স্যার এই যে এটা মানে কি শ্বাসরোধ? ষাটোর্ধ্ব অর্থাৎ 60 বছরের পরে, 60 বছর হয়ে যাওয়ার পরের বয়সের যে মানুষ তাদেরকে আমরা প্রবীণ বলে থাকি। যেমন তোমার দাদার কথা চিন্তা করো, তোমার বাবার কথা বললাম না, তোমার বাবা হয় তোমার ষাটোর্ধ্ব না, তোমার দাদার কথা চিন্তা করো, তার বয়স হয় তোমার ষাটোর্ধ্ব হয়ে গেছে, তাহলে তাকে আমরা প্রবীণ বলবো। এটাই এখানে তোমার বাবা যদি চাকরি করে থাকে তাহলে অবশ্যই, যদি বর্তমানে চাকরিরত অবস্থায় আছে তাহলে বুঝবো সে প্রবীণ নয়, কারণ ষাটোর্ধ্ব তার হয়নি। 59 বছরে আমাদের দেশে সরকারি চাকরি থেকে রিটায়ার্ড নেয়, তাহলে তার বয়স অবশ্যই 59 হয়নি, সে চাকরি করছে, তাহলে তাকে আমরা কি প্রবীণ বলবো না। তাহলে যার বয়স 60-এর বেশি এইটাকেই বলে ষাটোর্ধ্ব। আচ্ছা, এরপরে এখন তোমাদের ওই যে কথাটা মিলিয়ে নাও, যে প্রবীণ অধিকার, যে প্রবীণরা যে অধিকার সমূহ ভোগ করে থাকেন সেগুলো প্রবীণ অধিকার। সিনিয়র সিটিজেন কারা, এটা ফজল রাব্বিকে প্রশ্ন করছিলাম এবং খুব সুন্দর জবাব দিয়েছে। এবার আরো একজনের জবাব ভালো দিয়েছে, যে বিশ্বের উন্নত দেশগুলোতেও 60 বা 65 বছর একজন মানুষকে প্রবীণ বা সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হয়। খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা, অবশ্যই তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন এদের বিশেষ সম্মান দেওয়া হয়, সমাজে তাদেরকে বিশেষ সম্মান ও সুযোগ সুবিধা দেওয়া হয়। উন্নত বিশ্বে কি দেওয়া হয়, আবার অনেক বিশ্ব আছে উন্নত বিশ্ব, কিন্তু এই যে প্রবীণদের কিন্তু নির্বাসনও দেওয়া হয়, ষাটোর্ধ্ব বয়সে নির্বাসন দেওয়া হয়। এদেরকে কাজ থেকে অবসরে যাওয়ার পর তাদের বয়স্ক ভাতা দেয়, তাদের কোনো রাষ্ট্রীয় কাজ এবং আওয়াজ করতেছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, রাষ্ট্রীয় কোনো বড় বড় কাজের দায়িত্ব এরকম কিন্তু দেয় না সাধারণত, আবার অনেক দেশে দেয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এখন বর্তমানে যে এইটা আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, এই যে 4 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন আমরা মিডিয়ায় যদি দেখি, এখন আমেরিকার নির্বাচন নিয়ে বেশি কথা থাকছে, তখন সেখানে দেখবো এই যে ট্রাম্পের বয়স 70 ঊর্ধ্ব বয়স তার। সবথেকে এখন পর্যন্ত যতজন প্রেসিডেন্ট আসছেন তার ভিতরে ট্রাম্প হইলে সবথেকে বেশি বয়স্ক। আচ্ছা, এরপরে এখন যে আর একজন যে প্রার্থী হচ্ছেন ট্রাম্পের এগেইনস্টে, যে জো বাইডেন একজন প্রার্থী হচ্ছেন, তাহলে জো বাইডেনের বয়স কিন্তু 80 ঊর্ধ্ব। তাহলে দেখো সেখানে কিন্তু তাহলে প্রবীণ অধিকার অবশ্যই সেখানে আছে, এবং এই যে প্রবীণদের বিশেষ সম্মান দেওয়া হয়, এবং সেটা উন্নত বিশ্বে কেন, সেটা আমাদের দেশ অনুন্নত দেশ অথবা উন্নয়নশীল যেটাই বলো, আমাদের দেশেও আমরাও কিন্তু প্রবীণদের যথেষ্ট সম্মান দিই। যেমন মুরব্বীরা যে গ্রামে আছে এবং তাদের কথা কিন্তু আমরা শুনি, একটা সালিশ ব্যবস্থায় মুরব্বীরা যখন বসে, এবং মুরব্বীরাই কিন্তু
ব্যবস্থা করে দেন যে এই সালিশ কি মীমাংসা হবে, এটা কিন্তু আমাদের মুরব্বীরা করে দেন, আমাদের পূর্বীনরা করে দেন, এবং তাদের কথা কিন্তু আমরা অবনত মস্তকে মেনে নিই। তাহলে অবশ্যই আমাদের সমাজেও এই প্রবীণদের যথেষ্ট মর্যাদা দেওয়া হয় এবং আমরা দিয়ে থাকি। এখন প্রবীণদের আমরা কেন মর্যাদা দেব? প্রবীণদের মর্যাদা এই জন্যই দেবো যে প্রবীণদের যদি মর্যাদা দেই, তাদের কাজে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আমরা যখন প্রবীণ হব তখন আমরাও এই মর্যাদাটা সমাজ থেকে অবশ্যই পাবো, সমাজ থেকে অবশ্যই এই মর্যাদা পাবো। এখন তুমি যদি সেই প্রবীণদের মর্যাদা না দাও, তাহলে কিন্তু তুমিও ভবিষ্যতে পাবে। তাহসিন জহিরুল, জি স্যার। তাহসিন জহিরুল কথা বলো না। স্যার আমি তো বলি নাই কথা বলো না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তাহলে এখন কতিপয় নীতিমালা কি? আচ্ছা শোনো, এটা একটু পরে আসতেছে। আচ্ছা, আমি যেটা আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের দেশের সমাজ একটু অবক্ষয়ের দিকে যাচ্ছে, এই জন্য যে আমাদের দেশে যে উঠতি বয়সের কিছু ছেলে মেয়েরা আছে, হ্যাঁ, এরা কিন্তু সমাজকে অধঃপতনের দিক নিয়ে যাচ্ছে। এরা মুরব্বীদের কথা অনেকেই শুনছে না। এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, আগে কিন্তু এটা ছিল না। এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, কিশোর গ্যাং কিন্তু সমাজে এরা কিন্তু বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। তাহলে এটা আমাদের সবার মানে যে যার অবস্থান থেকে আমরা এটাকে যদি দমন করতে পারি, তাহলে কিশোর গ্যাং সমাজে হবে না এবং আমাদের সমাজ ব্যবস্থা ভালো করে চলবে। যেমন এখন যে একটা সমাজে অপকর্ম দেশব্যাপী চলছে, আমরা মিডিয়ায় দেখছি, টেলিভিশনে খবর শুনলেই শুধু সেটির খবর। এখন যে বর্তমানে যে খবরটা হচ্ছে, এটা যদি আমরা পরিবার থেকে এটা যদি আমরা শেল্টার দেই, পরিবার থেকে যদি ছেলে মেয়েদেরকে বোঝাই, তাহলে এটা সবচাইতে ভালো মাধ্যম হলো পরিবার। সবচাইতে ছেলে মেয়েদের শিক্ষার সূতিকাগার হলো পরিবার। অর্থাৎ পরিবার থেকেই একটা ছেলে ভালো হবে কি মন্দ হবে সেটা পরিবার থেকেই সে শিখবে। অর্থাৎ পরিবার থেকে বাবা মা বা অন্য যে বড় ভাই বোন থাকে, তারপর চাচা চাচি ফুফা ফুফি পরিবারে থাকতে পারে, দাদা দাদি পরিবারে থাকতে পারে, অবশ্যই তাদের কি করতে হবে, তাদেরকে এই বিষয়ে বুঝাতে হবে। তারা যদি অবশ্যই বুঝায়, অবশ্যই পরিবারের ছেলে মেয়েরা বুঝবে, কিশোর গ্যাং আর তৈরি হবে না, সমাজের অবক্ষয় হবে না। তো এখন আন্তর্জাতিক প্রবীণ দিবস, এটাও কিন্তু আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। কবে পালন করা হয়? যে 1990 সালে জাতিসংঘ প্রতি বছর 1 অক্টোবর এই আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেটা কিন্তু একেবারে পুরো পৃথিবী। স্যার এই মাসে গেছে গা? এই মাসে 1 তারিখ চলে গিয়েছে প্রবীণ দিবস। এটা কিন্তু সরকারিভাবেই পালন হয় বিশ্বের সব দেশে। যেহেতু জাতিসংঘ পালন করে, সেহেতু জাতিসংঘের সদস্যভুক্ত যে দেশ আছে সব দেশে এটা পালন করা হবে। এখানে প্রতিপাদ্য কি, যে প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস আর বয়সের সমতার পথে যাত্রা। এই প্রতিপাদ্য এবছরের দিবসটি পালিত হয়। এবছরের দিবসটা কি পালিত হচ্ছে? বয়সের সমতার পথে যাত্রা। আচ্ছা, আমরা এখন সবাই কিন্তু এই পথে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের বয়স এখন কম আছে, আমার বয়স এখন ধরো 15, আমার বয়স এখন 12 বছর আছে, 13 বছর আছে। হ্যাঁ, আমরা যখন 47 বছর হয়ে যাব তখন কিন্তু আমাদের বয়সও 60 বছর হবে। তাহলে সেই বয়সের এই যে সমতার সাথে আমরাও একদিন চলে যাব, আমরাও একদিন প্রবীণ হব। দেখো এই যে মুরব্বীরা এখানে আছে, তাদের দেখলে কিন্তু একটু মায়াই লাগে। এরা সমাজের অসহায় নিজেরা ভাবতে পারে, কিন্তু আমরা কখনো এটা ভাববো না। আমাদের দাদা দাদি যে বয়স্ক আত্মীয় স্বজন আসে, তাদের পাশে আমরা থাকবো, তাদের সাথে কথা বলবো। এই জন্য কিন্তু দাদা দাদির কাছে সবাই কিন্তু সব ছেলেমেয়েরা আদরও বেশি পায়। আবার দাদা দাদিকেও কিন্তু সবাই পছন্দ করে। তার কাছেই মনে করে যে বাবা মার সাথে আমরা দাদা দাদির কাছে সেফ জোনে থাকি আমরা। কারণ দাদা দাদির কাছে গেলে আমাদের কোনো ভয় নাই। বাবা মাকে আমরা সবাই একটু লেখাপড়ার জন্য বা অন্য যে কোনো কারণে একটু ভয় পেয়ে থাকি, কিন্তু দাদা দাদি হচ্ছে আমাদের সেফ জোন। এখানে গেলে আমাদের আর কোনো সমস্যা নেই, আমাদের আর কোনো সমস্যা হবে না। এটা আমরা ধরে নেই। এখন প্রবীণদের অধিকার সমূহ, এখন প্রবীণরা কি কি অধিকার ভোগ করবে দেখো। এরা স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার ভোগ করবে, এবারে অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার ভোগ করবে, এরপরে পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার ভোগ করবে, এরপরে হলো আরো অধিকার আছে, এগুলো তারা করবে। এখন এই যে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার কি কি, এই বিষয়ে একটু দেখি। সংশ্লিষ্ট অধিকার হচ্ছে পর্যাপ্ত খাদ্য পানীয়, আশ্রয়, পরিধান, বস্ত্র, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার।
তাহলে এরা পর্যাপ্ত খাদ্য পাবে, পানীয় পাবে, আশ্রয় পাবে, পরিধানের বস্ত্র পাবে, স্বাস্থ্য সেবা পাবে। এখন একটা এর কোনোটা যদি একটু ব্যত্যয় ঘটে, তাহলে একটা বয়স্ক মানুষকে কিন্তু বাঁচানো কঠিন হবে। এরপরে এদের কাজ করা বা অন্য কোনো ভাবে আয় উপার্জনের অধিকার। একটা মানুষ ধরো 60 বয়স, সে বেকার হয়ে বসে আছে, তাকে যদি কোনো কাজ করতে দেওয়া হয়, মানে যে সে শারীরিক পরিশ্রম করবে এরকম কোনো কাজ না। তো এরকম যদি ছোটখাটো তাকে কাজ দেওয়া হয়, হ্যাঁ, তাহলে সে কিন্তু অবশ্যই করতে পারবে। এবার কখনো কোন পর্যায়ে কায়িক শ্রম থেকে অবসর নিবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার। অর্থাৎ যখন সে শারীরিক বা কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম থেকে অবসর নেবে, সেটা কিন্তু তাদের একটা অধিকার আছে যে এখন আর আমি কাজ করতে পারবো না, আমার দ্বারা চলে না। এরা যখন এই কথাটা বলবে, তখন তাদের সেই কাজ থেকে কিন্তু বিরত রাখা উচিত। সেই কাজগুলো আমাদেরই করা উচিত, তাদের আর করতে দেওয়া উচিত নয়। এরপর হচ্ছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার। এখন এই স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার কি? এরা নিঃস্বাধীন মতো চলাফেরা করবে। সেটা কি? যে নিজের পছন্দ ও খাপ খাইয়ে চলার ক্ষমতা অনুসারে নিরাপদ ও সামঞ্জস্য পরিবেশে বাস করার অধিকার। অর্থাৎ এরা খাপ খাইতে পারে, এই পরিবেশে এদের থাকতে দিতে হবে। পুনর্বাসন, কথাটা যখন আসবে তখন পুনর্বাসন কথা অর্থ হলো তুমি এক জায়গায় বসবাস করতেছো, এখন তোমাকে ওই জায়গায় উচ্ছেদ করেছে, এখন উচ্ছেদ করে আরেক জায়গায় যেতে বলছে, এখন তোমার ওই জায়গাটা যে কোনো সরকারি কাজে লাগবে, তখন তোমাকে পুনর্বাসন করতে হবে। অর্থাৎ তোমাকে আরেক জায়গায় বসবাসের সুযোগ দিয়ে তারপর তোমাকে ওইখান থেকে উচ্ছেদ করতে হবে। বুঝলাম। কথা বুঝুনি? মানে তুমি এখন যে জায়গায় বসবাস করছো, ধর সরকারি কাজে এই জায়গাটা দরকার, সরকারের যে কোনো একটা কাজে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা দরকার। তাহলে একদম থাইমা আসতেছে। আচ্ছা শোনো, এটা হলো ধরো তুমি এখন যেখানে বসবাস করছো, সেই জায়গাটা এখন তোমার সরকারের দরকার। সরকারের দরকার জন্য সেই জায়গাটা সরকারের দরকার বিধায় এখন ওই জায়গাটা সরকার নিয়ে নেবে। এখন তোমাকে আর এক জায়গায় বসবাস করতে দিয়ে তারপর তারা সেই জায়গাটা নিবে। এটাই হলো পুনর্বাসন। কি বললো স্যারে? আচ্ছা, এই ইন্টারনেট সমস্যা, কথা কথা শুনতে পাচ্ছ? সবই শুনতে পাচ্ছি স্যার। স্যার একটু আসে একটু নাই, একটু আসে একটু নাই। না, এখানে ইওর ইন্টারনেট কানেক্টেড ইজ আনস্টেবল, মানে ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে, যার জন্য কথাগুলো এইরকম সমস্যা হচ্ছে। দেখ, আমরা সামনের দিকে একটু আগাই। এরপর যথাযোগ্য শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের অধিকার। বয়স্ক শিক্ষা যদি কেউ গ্রহণ করতে চায়, সেটা অবশ্যই তাদের করতে হবে। এরপরে যত শীঘ্র সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার, এটা কিন্তু বিশেষ দরকার। অর্থাৎ তাদেরকে বাড়িতে থাকতে দাও, তোমার সাথে তাদেরকে নাও, তাদেরকে আলাদা করে দিও না। এটাই হলো আসল জিনিস, তাদেরকে আলাদা করে দিও না। এরপরে যে অংশগ্রহণমূলক, এটা অংশগ্রহণমূলক কি? অংশগ্রহণমূলক হলো যে বিশ্ব বিভিন্ন নীতি অনুসরণ ও তা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের অধিকার। এরপরে স্বাস্থ্য ও সাধ্য অনুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকার। এরপরে সংগঠন গড়ে তোলা এবং আন্দোলন অধিকার। তারাও কিন্তু অনেক সংগঠন করতে পারে, নারী আন্দোলন যেটা বলি, নারী আন্দোলনে কিন্তু বয়স্ক নারীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারে, এই সুযোগটা তাদেরকে দিতে হবে। এরপরে পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার, এটা কি? পরিবারের সমাজের সেবা যত্ন রক্ষণাবেক্ষণ সুবিধা পাওয়ার অধিকার। দৈহিক মানসিক আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার। এরপরে হলো নিজস্ব সক্রিয়তা রক্ষণাবেক্ষণের সেবা যত্নের নিশ্চয়তা বিধানে সামাজিক ও আইনগত অধিকার, এগুলো তারা ভোগ করবে। এরপরে হলো মানবিক ও নিরাপত্তামূলক পুনর্বাসন এবং সামাজিক মানসিক আনন্দ প্রকাশ করার পথে সেবা যত্নের ব্যবহারের পাওয়ার অধিকার। আশ্রয়, পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্রে থাকাকালীন তাদের মর্যাদা, বিশ্বাস ও শ্রদ্ধা সহ মানবাধিকার ও মৌলিক অধিকার ভোগের অধিকার। এরপরে আশ্রয়, পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা জীবন মানের উন্নয়নের সিদ্ধান্ত অধিকার। এরপরে অন্যান্য অধিকার, এখানে আরো অনেকগুলো অধিকার আছে, যে নিজের প্রতিভা বিকাশের অধিকার থাকবে, শিক্ষা সংস্কৃতি ইত্যাদির অধিকার থাকবে, শারীরিক ও মানসিক নির্যাতন হতে নিজেকে মুক্ত ও সুন্দর পরিবেশে বসবাসের অধিকার থাকবে। এবারে বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম, জাতিগত সংস্কৃতি অথবা মর্যাদা নির্বিশেষে সুন্দর আচরণ করার অধিকার থাকবে। এরপরে অর্থনৈতিক অধিকার থাকবে। এরপরে
আরো কিছু তথ্য যে বর্তমান বিশ্বে 900 মিলিয়ন প্রবীণ রয়েছে যাদের বয়স 60 ঊর্ধ্ব। এরপরে প্রবীণদের 2030 সালে 1.4 মিলিয়ন, 2050 সালে 2 বিলিয়নে এটা উন্নতি হবে। আর মোট সংখ্যার 20% এখানে প্রবীণ হয়ে যাবে। তাহলে এখন সামনে দেখে যাচ্ছে যে একটা ভয়াবহ অবস্থা। এরপরে এখন আমাদের দেশে যে বৃদ্ধাশ্রম আছে, বিশ্বের অনেক দেশে বৃদ্ধাশ্রম আছে, এখানে নারীরা বৃদ্ধাশ্রম নিয়ে তোমরা নচিকেতার গানটা অবশ্যই সবাই শুনেছো। নচিকেতা যে বৃদ্ধাশ্রম নিয়ে একটা গান লিখেছিল, সেই গানটা কি যে ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এখন বৃদ্ধাশ্রমে কিন্তু অনেকে থাকছে। তাহলে এখন প্রবীণদের আমরা কেন সম্মান করব আর প্রবীণ অধিকার কি, এটা আমরা সবাই বলতে অবশ্যই এখন পারবো। এখন বাড়ির কাজ, বাড়ির কাজটা হলো, দেখো বাড়ির কাজটা সবাই লিখে নাও। তোমার পরিবারে প্রবীণরা পরিচর্যা সংশ্লিষ্ট কোন অধিকারগুলো ভোগ করে সেগুলো চিহ্নিত করবে। তোমার পরিবারে প্রবীণরা পরিচর্যা সংশ্লিষ্ট কোন অধিকারগুলো ভোগ করে, এটা অবশ্যই তোমরা বাড়ির কাজটা তোমাদের থাকবে। আচ্ছা, তাহলে বাড়ির কাজটা হয়ে গেল। এখন আমরা কিন্তু এই একটা জিনিস সবসময় পালনীয়, সবসময় একটা পালনীয় একটা জিনিস, সেটা হলো কি হ্যাঁ, যে মাদক থেকে মুক্ত থাকি, নিজেকে মুক্ত রাখি, এই কাজটা কিন্তু আমরা করব। আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। দাও। ঠিক আছে, সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার এই ভিডিওটা কবে ছাড়বেন? এটা আজকে বেশি কথা কয়। এটা আজকে দিয়ে দেবো। আজকের আমি স্কুলে এখনই পাঠাচ্ছি।